হ্যালো গাইস, আমি নিরঞ্জনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে একটা রোম্যান্টিক গল্প শোনাতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন গল্পে ফিরে যাই। আজ আমার ফুলশয্যা। আমি একটা ফুল দিয়ে সাজানো খাটে বসে আছি। কী ফুল সেটা আমার জানা নেই। নেহাত এই বিয়েটা আমার কোনো ইচ্ছা ছিল না। একান্ত জোর করে বিয়েটা আমাকে দেওয়া হয়নি, জোর করে বিয়ে করা হয়েছে। যে বিয়ে করেছে আমাকে তিনি হলো আমার কলেজেরই প্রফেসর। আমি ওনার সাথে থাকতেই চাই না। যে করে হোক আমাকে এখান থেকে পালাতে হবে। কী করে পালাবো? দূর, পালানোর কোনো রাস্তাই নেই, একমাত্র এই ব্যালকানি ছাড়া। আমাকে এখান থেকেই ঝাঁপ দিতে হবে। কিন্তু এখান থেকে ঝাঁপ দিলে আমার একটাও হাড্ডি শক্ত থাকবে না, সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। নিহাত আমি বাদর হয়ে এখান থেকে লাফিয়ে পালাতে পারতাম। কি করা যাবে? বাঁচতে হলে এখান থেকে আমাকে ঝাঁপ দিতে হবে। মনের মধ্যে অনেক সাহস নিয়ে ঝাঁপ দিলাম। ঝাঁপ দেওয়ার পরে মনে হচ্ছে আমি যেন ভাসছি। চোখটা খুলে অনেক সাহস করে চোখটা খুলে দেখি আমি স্যারের কোলে। স্যার আমার দিকে চোখ মোটা মোটা করে তাকিয়ে আছে। তার সাদা ফর্সা মুখটা যেন লাল হয়ে গেছে। আমি অনেক সাহস করে তাকে বললাম, ছেড়ে দিন আমার। সে আমায় ছেড়ে দিল। আমি পড়ে গেলাম। ও মা গো, বাবা গো, আমার কোমরের হাড়গুলো যেন সব ভেঙে গেল। অসহ্যকর যন্ত্রণা একটা। মনে মনে কথাটা বলার পরে উঠে দাঁড়ালাম কোনো মতো। যে আমি পালিয়ে যেতে চাইলাম ওনার কাছ থেকে, উনি আমার হাতটা ধরে টেনে ওনার বুকের উপরে এনে ধম করে ফেলে আমাকে। ওনাকে নিজের কাছ থেকে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওনাকে বলি, আপনার শোয়া আমার অসহ্য লাগে। আপনি একটা জানোয়ার, আমাকে যেতে দিন, চলে যাব আমি। একদমই কথাগুলো বলেই ফেললাম। স্যার চুপ করে আমার কথাগুলো শুনছিল। ওনার মুখের দিকে তাকিয়ে দেখলাম ওনার মুখটা রাগে লাল হয়ে গেছে, কপালের শিরাটা ফুলতে শুরু হয়েছে। তাই কিছু না বলে দরজার কাছে যেতেই টান দিয়ে আমার হাতটা চেপে ধরে দেওয়াল। সে আমায় বলল, আমি জানোয়ার তাই না? আমার ছোঁয়া তোর অসহ্য লাগে তাই না? বলে উঠল, দেখ এবার এই জানোয়ার কি করে। প্রায় 20 মিনিট পরে আমাকে ছেড়ে দেয়। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি আমি, মাথা নিচু করে আস্তে আস্তে। মনে মনে বললাম, আমি ভেবেছিলাম সে শুনতে পাবে না, যে এই ব্যাটা রাক্ষস, তুই কি আমাকে খেয়েই ফেলবি? বাড়িতে তুই কি খাস? কিন্তু সে কথাগুলো শুনে ফেলবে আমি বুঝতেই পারিনি। সে বলে উঠল, বেবি তুমি এত কিউট, ইচ্ছা করে তোমায় খেয়ে ফেলি। আমার কাছে এসে গালে না ঘষতে ঘষতে কথাগুলো বলল। কোনো রেসপন্স না পেয়ে জোরে একটা কামড় বসায় আমার গলায়। আহ করে চিৎকার দিয়ে উঠলাম। আর কিছু বলার আগেই জোর করে কোলে তুলে না, কোলে করে বিছানার মাঝখানে শুইয়ে দেয়। আমি ভয়ে ভয়ে বলে উঠলাম, কি করছেন আপনি? এখানে আনলেন কেন? কেঁদে বলে উঠলাম, চলে যাব আমি, কিন্তু থাকবো না আপনার সাথে। বলে আমি বেড থেকে নামতে চাই, তখন কাছে গিয়ে 2 হাত চেপে ধরে বেডের সাথে। সে বলে উঠল, বারবার চলে যেতে চাস কেন? সে চিৎকার করে বলে উঠল, তোকে যে এত ভালোবাসি, চোখে পড়ে না তো? সে বলল, আমি বেঁচে থাকতে যেতে পারবি না। আমার চোখের দিকে তাকিয়ে রাগে গজ গজ করতে করতে কথাগুলো বলল। এবার মনে মনে নিজেকে বলতে থাকি, রাক্ষসটাকে দিদি তো রাগিয়ে, এবার খেয়ে ফেলবে তোকে। বেটা বজ্জাত শয়তান, মন চায় তোকে টিকটিকি চাটনি খাওয়াই, বজ্জাত লোক একটা। মনে মনে কথাগুলো বললাম। আমার ভীতু মুখখানা, ফর্সা ঠোঁটটা তাকে পাগল করে দিচ্ছে। সে বলে উঠল, এই ভীতু মেয়ে মুখটা দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম।
কারণ তুই ভয় পেলেই তোকে আমার বেশি ভালো লাগে, এটা দেখেই আমি প্রেমে পড়েছি। এই কথাগুলো বলে আস্তে আস্তে গলায় মুখ ডুবিয়ে দেয়। এই কাণ্ডে আমার চোখগুলো বড় বড় হয়ে যায় ভয়ে। অনেকক্ষণ চুপ করে থাকার পর এবার নাড়াচাড়া শুরু করি তাকে সরাবার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো আরো শক্ত করে জড়িয়ে কিস করতে থাকে। ছটফটানির জন্য রেগে গিয়ে শাড়ির আঁচলের পিনটা খুলে আঁচলটা বুক থেকে সরিয়ে দেয়। পেটে কিস করতে থাকে, কয়েকটা কামড় দেয়। এবার আমি খুব ব্যথা পেয়ে জোরে জোরে কান্না করতে থাকি। তাতে তার কোনো হুঁশ নেই, সে তো মগ্ন ভালোবাসায়।